এই আপনি কিন্তু এখন খুব বেশি করছেন। আপনার বুকে আমার হাত লেগেছে তাই সরি বললাম তো। সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? একটা অবিবাহিত পুরুষকে স্পর্শ করার সাহস হলো কেমন করে আপনার? হায় আল্লাহ, আমার এত বছর শুনেছি মেয়েদের শরীরে স্পর্শ করলে অনেক কিছু হয়ে যায়, আর এখন দেখি ছেলেদেরও অনেক কিছু হয়। একদম বাজে কথা বলবেন না। আপনি যেখানে টাচ করেছেন ওখানটায় টাচ করা শুধুমাত্র আমার স্ত্রীর অধিকার আছে, আর কারো না। তা আমি কি ইচ্ছে করে আপনার বুকে হাত দিয়েছি নাকি? আজব পাবলিক, আসছি আমি। আপনার সাথে ফালতু কথা বলার মতো সময় আমার হাতে নেই। অধরা রাগ দেখিয়ে হনহন করে অয়নের সামনে দিয়ে চলে যায়। অফিসের ক্যান্টিনে বসে সবেমাত্র লাঞ্চ শেষ করেছে অয়ন। লাঞ্চ শেষ করে আবার নিচে ডেস্কে যাওয়ার সামনেই আচমকা কোথা থেকে যেন অধরা এসে অয়নের সামনে চলে আসে। অয়ন তো ঠায় দাঁড়িয়ে গেছে, কিন্তু অধরা ঠায় দাঁড়াতে পারেনি। দুম করে এসে অয়নের বুকের উপর হাত রেখে মৃদু ধাক্কা মারে অধরা। অধরার এমন কাজে অয়ন চরম বিরক্ত মনে হয়। অয়নের বুকের উপর হাত রাখবে শুধু তার মাত্র স্ত্রী, আর কেউ না। অধরা অয়নের বুকের উপর হাত সরাতেই হলো তা তা তো দেখলেনি। অধরা চলে যেতেই অয়ন বিড়বিড় করে বলে গেল, ফালতু মেজত্ব সব কোথা থেকে আসে এরা? বলা নেই কওয়া নেই, এসেই বুকের উপর হাত রাখা। এখন যদি আমি রাখতাম তবে দেখা যেত। খানিকটা রেগে গিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে চলে আসে নিজের ডেস্কে। অধরার সাথে ঝামেলা হবার পর থেকে অয়নের মুডটা একদম চটে আছে। অয়ন নিজের ডেস্কে এসে বসতেই অয়নের পাশের ডেস্কে বসা রাজ অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হলো অয়ন সাহেব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। কি হয়েছে? আর বলবেন না, ক্যান্টিনে খাবার শেষ করতে একটা অসভ্য মেয়ে এসে আমার বুকে হাত দিয়েছে। একে তো এত বড় একটা খারাপ কাজ করেছে, তার উপর আবার তর্ক। কি বলেন? কে করলো এমন কাজ? আমাদের অফিসের কেউ নাকি? নাম কি জানেন কিছু? আরে ধুর, আপনিও তো দেখছি ডিটেকটিভ হয়ে গেলেন। এত কিছু জানলে কি আমি বসে থাকতাম নাকি? কমপ্লেন করতাম না নাকি? তা তো ঠিক বলেছেন। আচ্ছা, আমায় শুধু এইটুকু বলুন, এখানের কেউ কি? রাজের কথা শুনে অয়নের যদিও মুডটা আরও বেশি অফ হয়ে গেছে, তবুও অয়ন রাজকে কিছু বুঝতে না দিয়ে অফিসের চারপাশে চোখ বুলিয়ে নিয়ে দেখতে লাগলো ক্যান্টিনের সেই মেয়েটি কি এখানে কোথাও আছে কি না। অয়ন ভালো করে তাকাতেই আচমকা অয়নের চোখে পড়ল সেই ক্যান্টিনের মেয়েটার দিকে। ক্যান্টিনের মেয়েটাকে দেখতেই অয়ন রাজকে উদ্দেশ্য করে বলে উঠল, ওই যে ওই মেয়েটা, মিস্টার রাজ দেখুন, এই সেই মেয়ে। রাজ অয়নের কথা মতো মেয়েটির দিকে তাকাতেই দেখতে পেল এই মেয়েটি বসের ছোট বোন অধরা। অধরাকে দেখে রাজ অয়নের উদ্দেশ্য করে বলল, এই মেয়ের কথা বলছেন নাকি আপনি? জি, এই মেয়ের কথাই বলছি। অসভ্য মেয়ে একটা। এসব কথা বলিয়েন না। এই মেয়েটার নাম অধরা। উনি বসের ছোট বোন। আপনার নামে কমপ্লেন করলে আপনার চাকরি যাবে। রাজের কথা শুনে অয়নের গলা শুকিয়ে গেল। তার মানে এই মেয়েটি বসের ছোট বোন, আর বসের ছোট বোনের সাথে অয়ন রুট ব্যবহার করেছে। কথাটা আপন মনে বলল অয়ন। অয়ন অধরার কথা ভাবতে থাকলো। এখন যদি অধরা অয়নের নামে কোনো কমপ্লেন করে, তবে অয়নের চাকরি একজন এসে অয়নের বুকের উপর ঝুলে থাকা আই কার্ডটা ধরে বলতে লাগলো, মিস্টার অয়ন, জি ম্যাম। জানেন আমি কে? জি জানি। আমার পরিচয় জানার পরেও আপনার এত বড় সাহস আমায় অপমান করে কথা বলার! হাউ স্ট্রেঞ্জ! দেখুন মিস, আপনার কাছে ক্ষমতা আছে আর আমার কাছে আছে আত্মসম্মান। আমার আত্মসম্মান নিয়ে আঘাত করলে আমি কোনো কিছুই মানব না। অয়নের কথাটি শুনে অধরা মুচকি হেসে দিল। অয়ন এমনই সবসময় নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে আছে সে। অয়নের আত্মসম্মানে আঘাত করবে এমন কোনো কিছুই সে করবে না। অয়নের ঠাস ঠাস কথা শুনে রাজ চুপসে গেছে একদম। রাজ ভাবছে হয়তো অয়নের চাকরিটা গেল। অধরা অয়নকে কিছু না বলেই অয়নের সামনে দিয়ে সোজা চলে আসে বসের কেবিনে। অধরা চলে যেতেই রাজ অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি করলেন? এখন তো আপনার খবর করে ছাড়বে উনি। আপনিও না একটু ভালো করে কথা বললেই তো হতো।
যে যেমন তার হাতে আমি তেমন আচরণ করে থাকি। আর উনি তো ইচ্ছে করে নিজের গায়ে পড়ে আমার সাথে কথা বলতে এসেছে আর নিজের ক্ষমতা দেখাচ্ছে। আমি কি করব? উনি বসের বোন, উনি চাইলে আপনার চাকরি খেয়ে নিতে পারে। আপনারা সবসময় এমন ভাবনা নিয়ে থাকেন দেখেই আমাদের দেশে বড় বড় জায়গায় অযোগ্য লোকেরা ঠাঁই করে নিয়েছে। একটা চাকরি গেলে 1000টা চাকরি আসবে। যদি আপনি নিজেকে বিশ্বাস করেন তো। অয়ন রাজের সাথে আর তর্ক করল না, নিজের কাছে মন দিল। সারা দিন কাজ করে রাতের দিকে অয়ন অফিস থেকে বেরিয়ে যায় নিজের বাড়ি যাওয়ার জন্য। অয়ন অফিসের সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। আজ কোনো রিক্সা এই দিক দিয়ে যাচ্ছে না কেন? অয়নের মাথা গরম হয়ে আছে। অয়ন কিছু সময় আরও অপেক্ষা করতেই একটা প্রাইভেট কার এসে অয়নের সামনে দাঁড়ালো। অয়ন প্রশ্নসূচক দৃষ্টিতে গাড়ির দিকে তাকাতেই দেখতে পেল গাড়িতে কারা বসে আছে। অধরা গাড়ির মধ্যে বসে অয়নকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস্টার, গাড়ির জন্য অপেক্ষা করছেন নাকি? জি, কেন? কেন কি? আজ আর গাড়ি আসবে না, আর কতক্ষণ অপেক্ষা করবেন? আপনার আপত্তি না থাকলে আমি লিফট দিতে পারি। নো থ্যাঙ্কস। আমি আপনার গাড়িতে কেন উঠতে যাব? তাছাড়া আমার গাড়ি আসবে, আমি আরও অপেক্ষা করব। না, আপনি তো দেখছি বড্ড জেদি একটা ছেলে। আমার সাথে যেতে আপনার সমস্যা কি? আসুন বলছি। দেখুন, আমায় একা থাকতে দিন। আপনার সাথে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তাই নাকি? ঠিক আছে, আমিও দেখি আমার গাড়ি ছাড়া আপনি কোন গাড়ি দিয়ে যান। অধরা ও অয়নের মতো জেদ ধরে গাড়ি পার্ক করে বসে আছে। অয়নের জেদের কাছে অধরার জেদ হারবে না, বরং অধরার জেদের কাছে অয়নের জেদ ধরবে। অয়ন কিছু সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে নিজের ধৈর্য ধরে রাখতে পারল না। রিকশা আসার কোনো আশাই যেন নেই। অয়ন না পেরে অধরার দিকে তাকাতেই দেখতে পেল অধরা খিলখিল করে হাসছে। অয়ন পিছু বলতে নিবে ঠিক তখনই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো? তো আমার কথা সত্যি। এখন আসুন, বসুন, আমারও লেট হয়ে যাচ্ছে। আসছি। অয়ন অধরার গাড়িতে বসতেই অধরা গাড়ি ড্রাইভ করতে লাগলো। অয়ন চুপটি করে বসে আছে। অধরার মনে হচ্ছে কোনো মানুষ তার সাথে বসে নেই, এটা একটা পুতুল। অধরা অয়নের এই নিরাপত্তায় খানিকটা বিরক্ত হয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনার কি কথা বলতে গেলে কোনো সমস্যা হয় মুখে? এমন চুপ করে থাকলে আমি গাড়ি কেমন করে চালাবো? কথা বলছেন না কেন? কি কথা বলবো? তাছাড়া ড্রাইভ করার সময় কথা বলার নিষেধ, এটা জানেন না আপনি? আপনি কথা না বললে এখন আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করব, বলে দিচ্ছি। এই না না, বলছি আমি কথা। আচ্ছা চলুন, কি কথা বলবো? যা ইচ্ছা হয় বলেন। আমার সম্পর্কে আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন। তেমন কিছু তো নেই, আপনি জিজ্ঞেস করুন, আমিও বলছি। ওকে? আচ্ছা বলুন, তবে আপনার গার্লফ্রেন্ড আছে নাকি? না, নেই। কেন? এমনি, যদিও আমি জানতাম না, কারণ এমন একটা বোরিং মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। আপনার আছে? আগে না, আমারও নাই। যাক, ভালো। অয়ন অধরার সাথে কথা বলতে বলতে নিজের বাড়ির সামনে চলে এলো। অধরার সাথে কথা বলে অয়ন এইটুকু নিশ্চিত যে অধরার মনটা ভীষণ নরম। কিছু লোক হয় ভিতরে এক আর বাহিরে এক, অধরা তেমন না। অধরার ভিতর বাহিরে একদম সমান, যদিও একটা বাচ্চাল টাইপের, কিন্তু সমস্যা নাই। অধরার কথা শুনতে বেশ ভালোই লাগছিল অয়নের। অয়ন নিজের বাড়ির সামনে আসতেই অধরার গাড়ির থেকে নেমে পড়ল। অধরাকে যদিও বারবার বলেছে যে অয়নের বাড়ি এসে এক কাপ চা খেয়ে নিতে, তবে অধরা অন্যদিন আসবে বলে চলে যায়। অয়নও জোর করেনি, কারণ এমনিতেই রাত হয়ে গেছে। অধরারও তো বাড়ি ফিরতে হবে। অয়ন অধরাকে বিদায় দিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়ি আসতেই অয়ন দেখতে পায় অয়নের মা মন উদাসীন করে বসে আছে। অয়ন নিজের কাঁধের উপর থেকে ব্যাগটা রাখতে রাখতে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার কি কোনো কারণে মন খারাপ আছে? তোমার মুখটা ভারী হয়ে আছে কেন? কি আর হবে, আমার ছেলের জন্য বসে বসে অপেক্ষা করাটাই তো আমার নিয়তি হয়ে গেছে। সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এমন করেই অপেক্ষা করে যাব।
আহা, তোমায় কষ্ট করে অপেক্ষা করতে কে বলেছে মা? আমি তো আগেই বলেছি তুমি একটু রেস্ট করো, আমি বাড়ি এসে নিজেই খাবার নিয়ে খেতে পারবো। হ্যাঁ, নিজেই তো করবি। আমাদের কথা তো তোর মনে পড়ে না। তোর বাবা মায়ের বয়স হয়েছে, এই বাড়িতে এখন একটা লক্ষ্মী বউয়ের প্রয়োজন আছে, সেটা তো তোর চোখে পড়ে না। মা, সব কথাই বিয়ে বিয়ে করো কেন? আমি তো বলেছি আমার বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। বাহ বাহ, ছেলের কথা শোনো, বিয়ের কোনো প্রয়োজন নেই। শোন খোকা, আমি এই শেষবারের মতো বলছি, তুই যদি এই মাসের মধ্যে বিয়ে না করিস, তবে দেখে নিস আমি আর তোর বাবা তোকে ছেড়ে চলে যাব একদম। অয়নকে উদ্দেশ্য করে কথাটা বলতেই অয়নের মা খাবার টেবিলে রেখে নিজের রুমের দিকে চলে যায়। অয়ন নিজের মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সবসময় অয়নের ছেড়ে যাওয়ার কথা বলে অয়নকে কষ্ট দেয় উনি। অয়ন নিজের বাবা মাকে পাগলের মতো ভালোবাসে, আর সেই ভালোবাসায় মা বাবা তাকে ছেড়ে চলে যাবে, এই কথাটা শোনার পর এমনিতেই তো অয়নের চোখের কোণে জল চলে আসে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে অয়ন ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অফিসের জন্যে। অয়ন অফিসে এসে নিচের ডেস্কে বসে কাজ করতে শুরু করলো। কিছু সময় কাজ করতেই অধরা এসে অয়নের পাশে বসে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন সাহেব, কখন এসেছেন? এই তো একটু আগেই। আপনি কখন এসেছেন? আমি এই মাত্র এসেছি। আচ্ছা, আপনার কি মুড অফ? এমন করে মুখ ভারী করে আছেন কেন? না, এমনিতেই। আরে বলুন না, কি হয়েছে? আমায় বললে কি পাপ হবে নাকি? তাছাড়া আমি তো আপনার বন্ধুর মতোই। বলুন, কি সমস্যা হয়েছে? আর বলিয়েন না, আমি আমার বাবা মা সবসময় একটা বিষয় নিয়ে পড়ে থাকে, আমার বিয়ে নিয়ে। আমি যত এটাকে এড়িয়ে যেতে চাই তত বেশি জোর করে ওনারা। কি করব আমি কিছুই বুঝতে পারি না। আপনিও না একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন, ঝামেলা শেষ। অযথা পরিবারকে কষ্ট দিয়ে কি লাভ? আমি বিয়ে করব কেন? আমার মনের মতো কাউকে আমি এখনো খুঁজে পাইনি। আর আমার মতো ছেলেকে কে পছন্দ করবে বলুন? পছন্দ করার মতো অনেকেই আছে মিস্টার। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখুন, পেয়ে যাবেন। অধরা কথাটা বলতেই রহস্যময়ী হাসি দিয়ে চলে যায়। অয়ন অধরার এই হাসির কারণ বুঝতে পারল না। অধরা তার কথার মাঝে কি বোঝাতে চেয়েছে? অয়ন অনাদরের কথা ভেবে কিছুই পেল না। তাই অয়ন অধরার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কাজে মন দিল। এমনিতেই অধরাকে অয়নের ভীষণ ভালো লাগলেও অধরাকে নিজের করে পেতে চায় না অয়ন, কারণ অধরা একটু বেশি অহংকারী, যেটা অয়নের পছন্দ নয়। আর বসের বোন হয়ে অয়নের সাথে সম্পর্কে জড়াবে, সেটা অয়ন ভাবতেও পারে না। অয়ন অফিসের কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাড়িতে। আজ অয়ন বাড়িতে আসতেই একটু চমকে যায়। অয়নের বাবা মা পাশাপাশি বসে কিছু কথা বলছে আর হাসছে। অয়ন নিজের বাবা মায়ের মুখে হাসি দেখে নিজেও খুশি হলো। অয়ন নিজের মাকে উদ্দেশ্য করে হাস্য উজ্জ্বল মুখে বলল, কি গো মা, হাসছো কি কারণে? কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু, আর আমরা খুশি হয়েছি তা নয়, তুইও খুশি হবি। বলো কি মা, কি এমন কথা যেটা আমার মুখেরও হাসি ফোটাবে? বলো না কি কথা। এই নে দেখ এই ছবিটা, এই মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, আর ওর সাথেই তোর বিয়ে দিব আমরা। অয়নের মা কথাটা শেষ করতেই অয়নের দিকে ছবিটা এগিয়ে গেল। অয়ন চৌধুরী হয়ে ছবিটা হাতে নিতেই অয়নের চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। দেখেছো, আমি বলেছিলাম না আমাদের ছেলেরও ভীষণ পছন্দ হবে। দেখেছো, আমাদের ছেলে একদম চোখ ফেরাতে পারছে না। কি রে খোকা, তোর পছন্দ হয়েছে তো? মা, পছন্দ হওয়া না হওয়া পরের কথা। আমায় আগে এটা বলো যে এই মেয়ের ছবি কোথায় থেকে পেয়েছো, আর তোমার ওর সাথে কথা বললে কবে? এই মেয়ে তো তোর অফিসের বসের বোন। আজ তোর বসের সাথে কথা বললাম, উনি চাইছেন ওনার বোনের সাথে তোর বিয়ে হোক, যদি তোর মত থাকে তো। বুঝেছি সব। এখন আমি ফ্রেশ হয়ে নেই, পরে এটা নিয়ে কথা বলবো।
অয়ন নিজের রুমের দিকে দৌড়ে চলে এলো। এতদিন পর অয়ন বুঝতে পেরেছে যে অধরা তাহলে এটাই বোঝাতে চেয়েছে। অয়নের সাথে ফাজলামি করার পিছনে আসলে এই কারণটাই ছিল, কিন্তু অয়ন এটা বুঝতে পারছে না এত বড়লোক মেয়ের কেন অয়নকে পছন্দ হলো। আর অধরারও কি এই বিয়েতে সত্যি সত্যি মত আছে? অয়ন অধরার কথা ভাবতেই অয়নের ফোনে অধরার নাম্বার থেকে কল চলে এলো। অয়ন ফোনটা পিক করতেই ওপরে থাকা অধরা অয়নকে উদ্দেশ্য করে বলল, কি হলো মিস্টার, চমকে আছেন নাকি? না, চমকানোর মতো কিছু কি আছে? আমি সত্যি বুঝতে পারছি না আপনি এসব কি করছেন। আমার মতো কারোর সাথে নিজের জীবন জড়িয়ে কি সুখ পাবেন? সেটা আপনাকে জানতে হবে না। আপনি শুধু বলুন আমায় আপনার পছন্দ কি না। আমায় বিয়ে করতে আপনার কোনো আপত্তি আছে নাকি? এটা কিন্তু আমার উপর জোর করা হচ্ছে। ভালোবাসা কি এমন করে হয়? ভালোবাসা তো এমন করেই হয়। আচ্ছা, আপনার বুকে হাত রেখে বলুন তো আমায় আপনি ভালোবাসেন না? আপনি যা বলবেন তাই মেনে নেব। আমি বুকে হাত রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি আর আপনাকে বিয়ে করতে চাই। কথাটা যদিও অধরার কাছে অপ্রত্যাশিত ছিল, কারণ অধরা ভেবেছে এই অয়ন বুঝি এখনও তার সাথে রেগে গিয়ে ভালোবাসাকে অস্বীকার করে, কিন্তু না, অয়ন সত্যি সত্যি নিজের মনের কথা বলে ফেলল। অয়নের কথা শুনে অধরা হেসে ফেলল। ভালোবাসা সেটা এক অনুভূতির নাম, কখনকার মনে সৃষ্টি হবে কেউ বলতে পারে না। বেঁচে থাকুক ভালোবাসা।